পাঠ করে শোনাচ্ছি মিঠু রায় চক্রবর্তীর লেখা গল্প ফিরে আসা। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন। বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে শেষুর শুনে খুলে দিনু মন। বাজলো তোমার আলোর বেনু। কলকাতায় সবে ভোর হয়েছে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে তনুময়। ভোরের ঠান্ডা হাওয়া এসে চোখে মুখে ঝাপটা দিচ্ছে, মনটা শীতলতায় ভরিয়ে দিচ্ছে তার। আজ মহাষষ্ঠী। বাংলার আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। ট্যাক্সি ড্রাইভার মিউজিক সিস্টেমে পুজোর আগমনী সঙ্গীত চালিয়েছে। চোখ বন্ধ করে এক মনে গানটা শুনছে তনুময়। প্রায় 5 বছর পরে সে সুইডেন থেকে দেশে ফিরছে। প্রথমে সুইডেনের একটা ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরেট করতে গিয়েছিল, পরে ওখানেই চাকরি নিয়ে থেকে গেছে, আর দেশে ফেরেনি। আসলে দেশে ফেরার ইচ্ছাটাই ততদিনে শেষ হয়ে গিয়েছিল। মা বাবা শত অনুরোধেও কলকাতায় ফেরেনি। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। ঠাম্মা সত্যভামা দেবীর শরীর প্রচণ্ড রকম খারাপ। যে কোনো সময় ওনার ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। তাই নিজের সব নাতি নাতনিদের ভিডিও কল করে তাদের ডেকে পাঠিয়েছেন তিনি। সব নাতি নাতনিদের অনুরোধ করেছেন জীবিত অবস্থায় তাদের সবাইকে একত্রে দেখতে চান উনি। আর ভিডিও কলে তনুময়কে দেখে তো রীতিমতো কেঁদে ফেলেছেন। দাদু ভাই রে, কত দূরে চলে গেলি রে ভাই। এই বুড়ি ঠাম্মিকে আর দেখতে ইচ্ছে করে না, তাই না রে? সেই ছোট্ট থেকে কোলে কাঁখে করে মানুষ করেছি, নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তাই এই বুড়িকে শাস্তি দিচ্ছিস দাদা ভাই? এবার পুজোয় আমার কাছে আয় না সোনা, শেষবারের মতো বুকে একবার জড়িয়ে নি। ঠাম্মির কথাগুলো শুনে এত দূরে বসে চোখটা জলে ভরে গিয়েছিল তার। ভিডিও কলে দেখেছিল পাশে দাঁড়িয়ে মা, বড় মা, ছোটো মা তিনজনেই আঁচলে চোখ মুছছে। তবুও একটু দ্বিধায় ছিল তনুময়। পুজোয় বাড়িতে গেলেই তো মেঘলার সঙ্গে দেখা হবে। মেঘলা তো প্রতি বছর তাদের বাড়িতে পুজোয় আসে। পুজোর সমস্ত ছবি ভিডিও সবই তো হোয়াটসঅ্যাপে তাকে পাঠায় তার খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনেরা। আর তাতেই মেঘলাকে দু চোখ ভরে সে দেখে। লাল পা সাদা শাড়ি পরে মা, বড় মা পিপির সঙ্গে ঠাকুর দালানে পুজোর কাজ করছে, কখনো বা পদ্ম ফুল ফোটাচ্ছে। অষ্টমীর অঞ্জলি থেকে দশমীর সিঁদুর খেলা, সব কিছুর মধ্যমণি মেঘলা। একদিন মেঘলাকে এরকম অবস্থায় তনুময় নিজের স্বপ্নে কল্পনা করত। কতবার ভেবেছে সিঁথিতে এক সিঁথি সিঁদুর, হাতে শাঁখাপলা পরে বউ সেজে তার পাশে দাঁড়িয়ে অষ্টমীর অঞ্জলি দিচ্ছে মেঘলা। কিন্তু আজ তনুময় মেঘলার ছবির উপর আলতো করে হাত বোলায় আর ভাবে, একদা তার প্রেমিকা, নিজের একমাত্র ভালোবাসা মেঘলা, এই মুহূর্তে তার বৌদি, তার পিস্তুত দাদা আবিরের স্ত্রী, তার সন্তানের মা। সত্যি নিয়তির কি অদ্ভুত পরিহাস। মেঘলা তার জীবন থেকে সারা জীবনের মতো চলে গেল। তার সাথে নিজের অজান্তেই তার পুরো পরিবারকে দূরে সরিয়ে দিল। সুইডেনে পড়তে পড়তেই মেঘলার সঙ্গে আবিদ্যার বিয়ের খবরটা সে পেয়েছিল। শুনে পুরো অস্থির হয়ে গিয়েছিল। কি করবে, কাকে কি বলবে, কিছুই ভেবে পায়নি। তার মেঘলার সঙ্গে আবিদ্যার বিয়ে। অনেকবার পিপিকে, পিসেমশাইকে বলতে ইচ্ছে হয়েছিল, আবিদ্যার সঙ্গে মেঘলার বিয়েটা দিও না তোমরা, তোমাদের কিছু একটা ভুল হচ্ছে। এই মেঘলা শুধু আমার। সুইডেন আসার আগে আমাকে কথা দিয়েছিল আমার জন্য অপেক্ষা করবে। আবিদ্যার বউ কিছুতেই হতে পারে না মেঘলা। আমি সুইডেন থেকে ফিরে গিয়ে মেঘলাকে বিয়ে করব। কিন্তু এসব কিছুই বলতে পারিনি, কারণ আবিদ্যা তাকে জানিয়েছিল, মেঘলাকে আমি ভালোবেসে বিয়ে করছি তনু। যেদিন প্রথম মেঘলা আমাদের কোম্পানিতে জয়েন করেছিল সেদিন থেকেই ওকে আমি ভালোবেসে ফেলি। পরে পরে মেঘলাও আমাকে ভালোবেসে ফেলে। আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছি। দুবারই থেকে শ্রাবণ মাসে আনুষ্ঠানিক বিয়ের দিন ঠিক হয়েছে। তুই অবশ্যই আসিস তনু। বিয়েতে তোরা সব ভাই বোনেরা না থাকলে আমার খুব খারাপ লাগবে রে। অবশ্যই আসিস ভাই। আবিদ্যার কথা শুনে পুরো চিত্রটা তনুময়ের কাছে পরিষ্কার হয়ে যায়। এজন্যই মেঘলা ধীরে ধীরে তার সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছিল। ওই বলে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড।
তার দীর্ঘ অনুপস্থিতির সুযোগে তাকে একেবারে মন থেকে তাড়িয়ে নতুন লোকের সাথে প্রেম প্রেম খেলছিল। তারপর তো পুরো ফোন নাম্বার পরিবর্তন করে নিয়েছিল। প্রথম প্রথম মেঘলার সঙ্গে পাগলের মতো যোগাযোগের চেষ্টা করেছে সে, কিন্তু পারেনি। মেঘলা তাকে কোনো কথাই বলেনি। পরে আবিদ্যার সঙ্গে বিয়ের কথাবার্তা শোনার পর যা বোঝা সব বুঝে নিয়েছে। মেঘলাকে মনে মনে টাটা বাই বাই করে দিয়েছে। কিন্তু সত্যিই কি মেঘলাকে মন থেকে দূরে সরাতে পেরেছে সে? কেন এখনো মেঘলার মুখোমুখি হতে ইচ্ছে করে না? কেন মেঘলার জন্য, শুধু মেঘলার জন্য নিজের পরিবার থেকে এই বিদেশে দিন কাটাচ্ছে? কিছুই বুঝতে পারে না তনুময়। প্রচণ্ড মাথার যন্ত্রণা আরম্ভ হয়। দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে কিছুদিন কাটিয়ে তনুময় সিদ্ধান্ত নেয়, এবার পুজোয় দেশের বাড়িতে সে ঠাম্মির কাছে যাবে। বিশ্বাসঘাতিনী মেঘলার জন্য ঠাম্মির ভালোবাসা, ঠাম্মির আকুতিকে সে উপেক্ষা করতে পারবে না। অনেক হয়েছে, এবার মেঘলার মুখোমুখি সে হবেই। তাই এবছর পুজোয় বাড়ি ফিরছে সে। বাবা মা ঠাম্মি ভাই বোন কাউকে অবশ্য সে তার আসার কথা জানায়নি। ইচ্ছে আছে একেবারে সামনে দাঁড়িয়ে মাকে চমকে দেবে। ইস, মায়ের মুখটা যে কতদিন দেখেনি। ঠাকুরদালানে মা দুর্গাকে গয়না পরাচ্ছিল দাশগুপ্ত পরিবারের বর্তমান কর্ত্রী সরমা দেবী। দুই যা কাবেরী ও নয়না তাদের বর্দি ভাইকে সাহায্য করছিল। ঠাকুরদালানের এক প্রান্তে নাতি নাতনি পরিবেষ্টিত হয়ে বসে বৃদ্ধা সত্যভামা দেবী পুত্রবধূদের প্রসন্ন মনে লক্ষ্য করছিলেন। তার তিন বৌমাকেই তিনি পুজোর রীতিনীতি নিয়মকানুন সব হাতে ধরে শিখিয়েছেন। এবার নিশ্চিন্তে চোখ বুঝতে পারবেন তিনি। পুজো উপলক্ষে তার একমাত্র মেয়ে পৌশালী, জামাই অনিরুদ্ধ কলকাতা থেকে এসেছে। একমাত্র নাতি আবির, মেয়ের ছেলে, তার পুরো পরিবার নিয়ে বেঙ্গালুরু থেকে উড়ে এসেছে। বড় নাতনি নাত জামাই আরও নাতিরা নাতনিরা সব নিয়ে ষষ্ঠীর দিনে বাড়িতে পুরো চাঁদের হাট বসে গিয়েছে। শুধু তনুময় যা অনুপস্থিত। সকলেই ধরে নিয়েছে প্রতিবারের মতো এবারও হয়তো তনুময় আসবে না। এমন সময় হঠাৎ দাশগুপ্ত বাড়ির সদর দরজা পেরিয়ে একটা ট্যাক্সি ঢোকে, আর সবাইকে অবাক করে গাড়ি থেকে নামে তনুময়। বিধানবাবু নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছেন না। বাবা তনু, তুই এলি বাবা? ছেলেকে বুকে জড়িয়ে আবেগে ফুঁপিয়ে ওঠেন। বাবাকে দু হাতে জড়িয়ে ধরে তনুময় উপলব্ধি করে তার বাবা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। পরম মমতা এসে বাবাকে আরও চেপে ধরে। ততক্ষণে খবর পেয়ে ঠাকুরদালান থেকে দৌড়ে নেমে এসেছে কাবেরী দেবী। ছেলের মুখটা দু হাতে চেপে ধরে বারবার দু গালে চুমু খান। আমার তনু, আমার সোনা, কতদিন পরে দেখছি তোকে। ইস, কি রোগা হয়ে গেছিস। এতদিনে মাকে মনে পড়ল? দু চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ে তার। দুই হাত বাড়িয়ে মাকে বুকে চেপে ধরে তনুময়। প্রাণ ভরে মায়ের গায়ের গন্ধ নেয়। আর তখনই ঠাকুরদালানের সিঁড়িতে দাঁড়ানো মেঘলার সঙ্গে চোখাচোখি হয় তার। মুহূর্তেই হাত দুটো শিথিল হয়ে পড়ে। হৃৎপিণ্ডের বেগ বেড়ে যায়। তনুময়ের মেঘলার দিকে তাকানো দেখে তার পিপি বলে, ও মেঘলা, তোর বৌদি তনু, তোর আবিদ্যার বউ। একটা সৌজন্যের হাসি ছুড়ে দিয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরে তনুময়। দেখো ডার্লিং, তোমার ডাকে আমি চলে এলাম। এবার সবাই জমিয়ে পুজোয় মজা করব। আর ওইসব মরে যাওয়া, ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না, কেমন? 5 বছর পর বাড়ির ছেলে বাড়িতে ফেরায় আনন্দে জমজমাট হয়ে ওঠে দাশগুপ্ত বাড়ির পুজো। তনুময়কে দেখার পর থেকেই আশঙ্কার মেঘ জমে মেঘলার বুকে। মনের মধ্যে চরম দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। এতদিন তনুময় দেশে না ফেরা নিয়ে সে নিশ্চিন্ত ছিল, কিন্তু হঠাৎভাবে সামনে এসে তনুময় তার পুরো পুজোর আনন্দটা একেবারে মাটি করে দিল। তাকে আনমনা দেখে আবির প্রশ্ন করে, কি ব্যাপার মেঘলা, কি হয়েছে? শরীর খারাপ নাকি? তনুর সঙ্গে পরিচয় হলো? আমার ভাই কিন্তু ভীষণ মেধাবী আর খুব ভালো গান গায়। ভালোভাবে পরিচয় হলেই বুঝতে পারবে ও কত ভালো ছেলে। মনে মনে মেঘলা ভাবে, তা আর জানি না। একদিকে মেধাবী, অন্যদিকে ভীষণ বোকা, সহজ মানুষ। সেজন্যই তো তনুময়ের সঙ্গে সম্পর্ক থাকাকালীন আমি তোমার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। তনুময়ের চেয়ে তুমি শতগুণে ভালো। যেমন স্মার্ট তেমনই বড় লোক। আর তনুর তো সর্বক্ষণ মা মা ঠাম্মি ঠাম্মি বাতিক। তনু ভীষণ পরিবার কেন্দ্রিক।
তাই তো ওকে ছেড়ে দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি। অবশ্য তখন জানতাম না তোমরা দুই ভাই। তারপর তোমার সঙ্গে আমার বিয়ের খবরটা শুনে এমনিতেই বাবু দেবদাস হয়ে গেছে, তাই তো বিগত 5 বছর বাড়িতে আসেনি। তবে এবার এসেছে। সত্যটা আবার সবার সামনে আসার আগে আমাকে তনুর সঙ্গে কথা বলতে হবে। ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যেভাবেই হোক আটকাতে হবে। কিন্তু একবারই লোকের জন্য তনুর সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ হয় না মেঘলার। সপ্তমীর দিনটা ভীষণ আনন্দে হৈ হৈ করে কাটে সবার। রাত্রে ঘুম আসে না তনুময়ের, তাই বাড়ির ছাদে উঠে সে একটা সিগারেট ধরায়। ছাদ থেকে নিজেদের আলোকজ্জ্বল বাড়িটাকে, ঠাকুর দালানকে দেখে। এতদিন পরে বাড়িতে ফিরে ভীষণ ভালো লাগছে তার। কেন যে এতদিন বাড়িতে আসেনি? বাবা মা ঠাম্মি পরিবার থেকে দূরে ছিল, তার কারণ ভেবে নিজের উপর চরম বিরক্ত হয় তনুময়। হঠাৎ পেছনে পায়ের শব্দে চমকে ফিরে তাকায় সে। দেখে মেঘলা এসে দাঁড়িয়েছে, একেবারে তার শরীরের খুব কাছে। বিস্মিত হয়ে সে বলে, মেঘলা, তুমি এখানে? এত রাত্রে ছাদে কি করছো? কেন এসেছো এখানে? কাঁদো কাঁদো হয়ে মেঘলা বলে, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি তনু। প্লিজ আমার কথাগুলো একটু শোনো। সরি মেঘলা, আমি নিচে যাচ্ছি। তুমি এখন আমার বৌদি, আমার আত্মীয়। এত রাত্রে এই অবস্থায় তোমার সঙ্গে আমাকে কথা বলতে দেখলে সবাই খারাপ ভাববে। তোমার তো কোনো লজ্জা নেই, কিন্তু আমি বাড়ির সবার চোখে ছোট হতে পারবো না। আমি নিচে যাচ্ছি। হঠাৎ মেঘলা তার একটা হাত ধরে বলে, প্লিজ তনু, আমার একটা কথা শোনো। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আমি একটা খুব খারাপ পরিস্থিতির শিকার। তুমি তখন এদেশে ছিলে না। বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে পুরো প্যারালাইসিস হয়ে গেল। আমি মা দিশেহারা হয়ে চারিদিকে ছোটাছুটি করছি। সে সময় আবির আমাকে অনেক সাহায্য করেছে। আবির আমাদের বাড়িতে যেত, তাই ওকে আমার বাবা মায়ের খুব পছন্দ হয়ে যায়। বাবা মা দুজনেই আবিরের সাথে আমার বিয়ে দিতে চান, আর আবিরও রাজি হয়ে যায় আমাকে বিয়ে করতে। এমন অবস্থায় আমি কি করতাম বলো? তুমি তো তখন পড়াশোনা করছো। শেষ পর্যন্ত বাবা মায়ের চাপে পড়ে আমি আবিরকে বিয়ে করতে বাধ্য হই তনু। ঝরঝর করে কেঁদে ফেলে মেঘলা। মনে মনে তনুময় ভীষণ দুর্বল হয়ে পড়ে। মেঘলার কান্না তার সহ্য হচ্ছে না। জমানো রাগ, অভিমান, অভিযোগ সব যেন গলে জল হয়ে যাচ্ছে। নরম গলায় সে জিজ্ঞেস করে, তোমার জীবনে এত খারাপ ঘটনা ঘটেছে, আমাকে জানাওনি কেন মেঘলা? তোমার ফোন পেলেই আমি সুইডেন থেকে দৌড়ে চলে আসতাম। আমি এসে সবাইকে সব কিছু গুছিয়ে বলতাম। তাছাড়া তুমি আবিদ্যাকে বলতে পারতে আমাদের ভালোবাসার কথাটা। তাহলে আবিদ্যা নিশ্চয়ই তোমাকে বিয়ে করতো না। কেন এসব হতে দিলে মেঘলা? কান্নার গতি বাড়িয়ে মেঘলা বলে, আমি বাধ্য হয়েছিলাম তনু। বাবা অসুস্থ, মৃত্যু পথযাত্রী। তাই বাবার ইচ্ছেকে আমি না বলতে পারিনি। বাবা মায়ের জেদের কাছে আমাকে হার মানতে হয়েছিল। তবে আবিরকে আমি কখনো ভালোবাসতে পারিনি। ওর সন্তানের মা হলেও আমি মনে প্রাণে তোমাকেই ভালোবাসি। এখন এসব কথার কোনো গুরুত্ব নেই মেঘলা। এসব শুনে আমার লাভ নেই। তোমার সংসারে তুমি সুখে থাকো, এটাই চাই আমি। হঠাৎ তনুময়কে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুঁজে মেঘলা। কেন তুমি ফিরে এলে তনু? কেন তুমি ফিরে এলে? 5 বছর তোমাকে না দেখে আমি যেভাবে হোক ছিলাম। এবার কিভাবে থাকবো বলো? চোখের সামনে তোমাকে দেখব, অথচ কথা বলতে পারবো না, স্পর্শ করতে পারবো না। এ কি বিষম জ্বালা! তোমাকে দেখলে যে আমি দুর্বল হয়ে যাই তনু। প্লিজ তুমি আমার চোখের সামনে এসো না। তোমাকে বড্ড ভালোবাসি তনু। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে তনুময়। মেঘলা নাকে কাঁদে। আবির আমাদের ব্যাপারে কিছু জানে না তনু। যতই হোক ও তো আমার স্বামী, আমাদের সন্তান আছে। পুরনোকে ভুলে আমি সামনে এগিয়ে যেতে চাই। তুমিও নিজের জীবনে এগিয়ে যাও। সুইডেনে তুমি আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবে। ওখানে বিয়ে করে সেটেল হয়ে যাও প্লিজ। এদেশে আর এসো না। তাহলে তুমি, আমি, আবির, আমাদের পরিবার সবাই ভালো থাকবো। নিজের ভালোবাসার জন্য এইটুকু ত্যাগ করতে পারবে না তুমি? মেঘলাকে বুক থেকে সরিয়ে তার দিকে পিছন ফেরে তনুময়। অনেক কষ্টে নিজের চোখের জল চেপে রাখে। ঠিক আছে মেঘলা,
আর কখনো আমি তোমার সামনে এভাবে আসবো না। আমি পার্মানেন্টলি সুইডেনে থেকে যাব। তুমি রিক আবিদ্যাকে নিয়ে সুখে থাকো। মনে মনে ভীষণ হাসি পাই মেঘলার। যাক, অভিনয়টা বেশ ভালোই হয়েছে। তোমাকে ভীষণ ভালোবাসি তনুময়। আহ! হঠাৎ সপাটে মেঘলার গালে একটা চড় এসে পড়ে। বিস্মিত তনুময়ের মুখ দিয়ে বের হয়, মা তুমি? প্রচণ্ড রাগে কাবেরী দেবী তখন ফুঁসছে। আমি ভাবতেই পারছি না তনু, এই মেয়েটা। উত্তেজনায় সে কথাটা শেষ করতে পারে না। মা শোনো, তোমাকে আমি সবটা বুঝিয়ে বলছি। তুই আমাকে কি বলবি তনু? সব কিছু তো আমি নিজের কানে শুনলাম, চোখে দেখলাম। তোর ঘরে জল রাখতে গিয়ে দেখি তুই সিঁড়ি দিয়ে ছাদে উঠছিস। তারপর দেখি তোর পিছন পিছন পা টিপে টিপে মেঘলা ওপরে উঠছে। আমিও তোদের পিছনে আসি। তোদের কথাবার্তা আমি প্রথম থেকে সব কিছু শুনেছি তনু। আর আজ সব বুঝতে পারছি কেন তুই এতদিন বাড়িতে আসিসনি। এই বিশ্বাসঘাতক মেয়েটা তোকে আগেও ঠকিয়েছে, এখনও ঠকাচ্ছে বাবা। বিয়ের আগে থেকে আবিরের সঙ্গে এর বেশ মাখো মাখো সম্পর্ক ছিল। দুজনেতে প্রায়শই এখানে ওখানে ঘুরতে যেত। আর মেঘলার বাবা মায়ের সঙ্গে কথা বলে কখনো মনে হয়নি মেঘলাকে জোর জবরদস্তি করে ওনারা বিয়ে দিয়েছেন। আমরা সবাই জানতাম আবির মেঘলা পরস্পরকে ভালোবাসে। আর মেঘলার বাবার হার্ট অ্যাটাক ওর বিয়ের মাস 3 পরে হয়। আমরা তো গিয়েছিলাম নার্সিংহোমে দেখতে। বাবার চাপে পড়ে তো মেঘলা আবিরকে বিয়ে করেনি। এই মেয়েটা তোকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে তনু, ভুল বোঝাচ্ছে। তনুময় অবাক বিস্ময়ে মেঘলাকে দেখতে থাকে। মেঘলা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাবেরী দেবী বলেন, আমরা ঘূর্ণাক্ষরেও জানতাম না বাবা মেঘলার সঙ্গে তোর কোনো সম্পর্ক আছে। এখন বুঝতে পারছি কেন এত বছর তুই বাড়িতে ফিরিসনি। আজ এতদিন বাদে যদিও বা এলি, এই মেয়েটা তোকে আবার ভুল বোঝাচ্ছে। তোর দাদার সঙ্গে সংসার করছে, আবার মাঝরাতে তোকে জড়িয়ে ধরে ভালোবাসি ভালোবাসি বলছে। চরিত্রহীন মেয়ে একটা। এর কথা বিশ্বাস করিস না বাবা। এই মেয়ে তো দুর্বলতা সুযোগ নিচ্ছে। আহা মা, কাঁদে না, চলো নিচে যাই। মেঘলার দিকে একরাশ ঘৃণা ছুঁড়ে দিয়ে নিচে নামে তনুময়। মাকে নিজের ঘরে নিয়ে আসে, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আজ মহা অষ্টমী। মায়ের দেওয়া নতুন সাদা পাঞ্জাবিটা পরে মা দুর্গার পায়ে সে অঞ্জলি দেয়। ঠাকুর দালানে নিজের মায়ের বিষণ্ণ থমথমে মুখটা দেখে ভীষণ কষ্ট হয় তনুময়ের। অঞ্জলির সময় হঠাৎ সে মেঘলাকে খোঁজে। দেখে আবিদ্যার পাশে দাঁড়িয়ে খুশি মনে অঞ্জলি দিচ্ছে মেঘলা। মুখটা ভীষণ হাসি হাসি। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায় তার। এই মেয়েটার জন্য নিজের পরিবারকে, বাবা মাকে এতটা দুঃখ কষ্ট দেওয়ার অধিকার নেই। সিদ্ধান্তটা গতকাল রাত্রেই নিয়েছিল। এখন চুপি চুপি পিছন থেকে গিয়ে মাকে 2 হাতে জড়িয়ে ধরে তনুময়। মা সহায় স্নেহে ছেলের মাথায় হাত রাখেন। মা, আমি ঠিক করেছি এবার সুইডেন থেকে পাকাপাকিভাবে দেশে ফিরে আসব। আর কলকাতায় কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করব। তাহলে সব সময় তোমার সাথে বাবার সাথে থাকতে পারবো। আর মাঝে মাঝে আমরা সবাই কৃষ্ণনগরে আসব। কেমন হবে বলো তো? তুই ঠিক বলছিস তনু। বাবা, সত্যি সত্যি আমাদের কাছে দেশে ফিরবি? হ্যাঁ মা, এই মা দুর্গার সামনে তোমাকে কথা দিচ্ছি, এবার আমি পাকাপাকিভাবে তোমার কাছে দেশে ফিরব। মুহূর্তে আনন্দে উদ্ভাসিত হয়ে যায় কাবেরী দেবীর মুখটা। ছেলেকে 2 হাতে জড়িয়ে ধরে গালে চুমু খায়। তনুময় দেখে মা দুর্গার মুখ আর তার মায়ের মুখ দুটোই খুশিতে ঝলমল করছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।